বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরটি তোমাদের খুব খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটাও তোমরা। তবে কি জানো তো, ভিডিওটি আমি আগের দিনকে করেছি, মানে 31 তারিখে, আর এটা তো তোমরা দেখবে 1 জানুয়ারির দিনেই, তাই তোমাদেরকে আজকে হ্যাপি নিউ ইয়ারটা বলে দিলাম। তো তোমরা সকলে খুব ভালো থেকো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা, আর আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, ওই 5:30টার সময়। তবে এই শীতের দিনে না একটু দেরি করেই উঠছিলাম। তো কি বলতো, ওই 5:30টা থেকে 6টার মধ্যেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি। আর জানোই তো, গ্রামের পরিবেশে মেয়েদের অনেক কাজ, আর বিছানা ছাড়া মাত্রই কিন্তু কাজে লেগে পড়ি। তো যাই হোক, তোমরা তো দেখলেই যে ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম। আর যখন সদর দরজা খুললাম তখন কিন্তু একটু একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল, খুব পরিষ্কার সকাল হয়নি। তো তারপরে তো মারুলি দিয়েছি, দোয়ার ঘরে জলও দিয়েছি, তারপরে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি। আর উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো বাইরের রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও ঘুম থেকে কেউই ওঠেনি, তাই ভাবলাম লালিকে গোয়াল থেকে বের করে দিই। আর আমিও প্রায় বের করি, তবে এখন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। একজন কমেন্ট করেও বলেছো তোমাদের লালিকে কই দেখতে পাওয়া যায় না। তো সেই জন্য দেখো আজকে সকালবেলায় লালিকে বের করাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো লালিকে বাইরে নিয়ে চলে এলাম। এবার এই যে গোয়াল ঘরের বাইরের এখানটায় ওকে বেঁধে দিলাম। এখানেও একটুখানি বাঁধা থাকবে, তারপরে রোদ এলে তখন ওই রোদে নিয়ে গিয়ে বাঁধা হবে। বাসনগুলো পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কলতলায় চলে এলাম আর একবার কলের জলে ধুয়ে নেওয়ার জন্য। আর আজকের বাসনে দেখো বেশ অনেকগুলোই কিন্তু কাপ ছিল, তো সেগুলোকে মেজে নিয়েছি। তো কাপগুলো আগে জলটা বুলিয়ে নিলাম, নইলে ওই যে ঠোকাঠুকি লেগে ভেঙে যেতে পারে। আর সকালবেলায় কিন্তু কোনো জিনিস ভাঙা একদমই ভালো নয়, তাই সাবধানে আর কি কাপটাকে আগে ধুয়ে নিলাম, তারপরে বাকি বাসনগুলো ধুয়ে নিলাম। আমি যখন কলতলায় বাসন ধুচ্ছিলাম তখন শুনলাম পাড়ার এক কাকিমা ধান সিদ্ধ করছে। তো আমিও দেখো মাথায় করে 1 বস্তা ধান নিয়ে চললাম কাকিমাদের বাড়ি। কি বলো তো, পিঠে খেতে হবে তো, আর বাড়ির সবাইকে তো পিঠে খাওয়াতে হবে। আর বেশ পিঠের ধান তো বেশি সিদ্ধ করতে হয় না, ওই অল্প করেই করতে হয়। তাই ধান নিয়ে কাকিমাদের বাড়ি চলে এলাম। আর দেখো কাকিমাদের ধান সিদ্ধ হয়ে গেছে, আর আমাদের ধানগুলো এখন কড়াইয়ে ঢেলে দিচ্ছি। তো বেশি দেবো না, এই যে কড়াইটা দেখছো, এই কড়াইয়ের 1 কড়াই মতো ধান সিদ্ধ করব। প্রত্যেক বছরই এই পিঠের ধান 1 কড়াই করে আর কি দেওয়া হয়, তাতেই হয়ে যায়, তাতেই যেন অনেক দিন পিঠে খাওয়া হয়। আর দিদিও চলে এসছে, দিদি দেখো জল দিয়ে দিল। আর এই যে বালতির 1 বালতি জল লাগবে কাকিমাটা বলল, তাই আর কি 1 বালতি জল দিয়ে দিলাম। আর ওইটাতে তো অল্প ধান ছিল বলে আমি নিজে নিজে ঢেলে দিলাম, আর এটা তো বেশ ভারী আছে, তাই দুজনে ধরে ধানগুলো এখন ঢেলে দিচ্ছি। তবে ধানে জাল দিদি দেবে। ওই যে আমি খড় নিয়ে এলাম, আমাদের তো খড় রাখা হয়েছিল, তো সেই খড় 1 বোঝা মতো নিয়ে এলাম। তো দিদি এদিকে জাল দিতে শুরু করবে, আমি বাড়িতে যাব, গিয়ে আবার যে কাজগুলো আছে সেগুলো করতে শুরু করে দেব। বাড়ি এসেই জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে মুড়ি খাবার জন্য একটা তরকারি করে নিলাম, ওই আলু পেঁপে বেগুন দিয়ে একটা তরকারি করে রাখলাম। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো কেচে নেওয়ার জন্য। আর ভাবলাম যে কলতলায় যখন জল আছে তখন কলেই কেচে নিই, তাই কলতলাতেই কেচে নিচ্ছি। আর এখানে যে জামা প্যান্টগুলো আছে সবই কিন্তু রুদ্রর, কারণ 3-4 দিন থেকে ওর জামা প্যান্ট আর কি কাচাই হচ্ছিল না, মানে ওকে পরাচ্ছিলাম আর গামলার মধ্যে রেখে দিচ্ছিলাম। তো জড়ো হয়ে গেছিলো অনেকগুলোই, ভাবলাম একসঙ্গেই কেচে দেব, তাই দেখো আজকে একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছি। আর সবগুলো কেচে দিচ্ছি, সোয়েটার 2টো দিয়েছি, জ্যাকেটটা দিয়েছি, সব কিছু আজকে কেচে দিলাম। আর এদিকে দেখো রোদ চলে এসছে চালাঘরের এখানটায়, তাই বাবা মাকে আস্তে আস্তে নিয়ে এলো। মা এখন এখানে রোদে বসে থাকবে, কারণ আমাদের উঠোনে এখনও রোদ আসেনি। তো যাই হোক, সব জামা প্যান্ট কাচা হয়ে গেছিলো। তারপরে দেখো দিদিদের যে পাকা ঘর আছে ওখানটায় চলে এলাম। আর জানো এখানে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকে, তাই এখানেই মেলে দিচ্ছি।
আর এখানে মেলার একটা সুবিধা আছে জানো তো, এখানে মেললে হাওয়া বাতাস দিলেও পড়ে না। ওই যে চারিদিকে আর কি রড দেওয়া আছে, ওই রডের জন্য পড়ে না। আর আজকে খুব বাতাস দিচ্ছে, তাই ভাবলাম এখানেই মেলে দিই। তাই সব জামা প্যান্টগুলো এখানেই মেলে দেবো। তো যাই হোক, চলো জামা প্যান্টগুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে গুজরাট থেকে রিঙ্কু দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও। মেয়ের নাম হচ্ছে ঈশা। এই যে রিঙ্কু দিদিভাই, তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমার মেয়ে ঈশার নামটাও নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো। পরের নামটি হচ্ছে বাংলাদেশ থেকে ফাতেমা দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখলে মনে হয় তুমি আমার খুব কাছের পরিবারের একজন, তোমাকে খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। আর দিদিভাই আমার ভিডিওতে তার নামটি আর তার ছেলের নামটি দিতে বলেছে। দিদিভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তোমার ছেলে রাফির নামটিও নিয়ে নিলাম। তোমরাও দুজনে খুব ভালো থেকো। তার পরের নামটি হচ্ছে এক বোন লিখেছে, তোমার ভিডিওতে আমার মায়ের নাম নিও, মায়ের নাম পূর্ণিমা। এই যে পূর্ণিমা কাকিমা, তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব ভালো থেকো গো। তোমাদের নামগুলো নিতে নিতে দেখো আমার অনেক কাজই হয়ে গেছে। জামা কাপড়গুলো মেললাম, তারপরে চলে এসেছিলাম ধান নিয়ে যাওয়ার জন্য। দিদি ধানগুলো তো সিদ্ধ করা হয়ে গেছিলো, তাই বস্তায় করে ছাদে নিয়ে চলে এলাম। আগে একবার নিয়ে এসেছিলাম, আবারও নিয়ে এলাম। আর দিদির তো মাজায় ব্যথা, তাই দিদি আনতে পারবে না, তাই আমি নিয়ে এলাম। ওখানে আরেকটু আছে, তবে ওটা অল্প আর কি, দিদি নিয়ে চলে আসবে। এখন দেখো ছাদে মেলে দিচ্ছি। আর অল্প একটু জায়গা লাগবে, আজকে গোটা ছাদ লাগবে না, যেহেতু অল্প ধান। তো দেখো মানে যেটুকু জায়গা লাগবে সেটুকু জায়গা জুড়ে সমান করে ধানটা মেলে দিয়েছি। আর এখন কি করছি বলো তো, যেখানে যেখানে একটু একটু ফাঁক আছে সেই ফাঁকগুলো একটু মানে বন্ধ করে দিচ্ছি। জানো তো সমানভাবে ধান মেলা হলে ভালো শোকাবে, সেই জন্য সমান করে দিচ্ছি। দৈবকীকে প্রত্যেক দিন আমি মানা করছি, হ্যাঁ, যে পান্তা ভাত খেয়েও না, পান্তা ভাত খেয়েও না, মানে ঠান্ডা লেগে যাবে। তাও সে প্রত্যেক দিন মানে পান্তা ভাত নিয়ে বসে পড়ছে খাওয়ার জন্য। প্রত্যেকটা দিন। আর এদিকে মাকে স্নান করাবো বলছে দিদি, তো মা বলছে এখন হাওয়া দিচ্ছে কত, পরে স্নান করবো। আর দৈবকী বলছে যে সকাল থেকে একদম বাতাস দেওয়া শুরু, সকাল থেকে। আর পান্তা ভাতটা আমার খুব ভালো লাগে গো, তাই খাই। কটা ছিল, কালকে তো রাত্রে আমার ভাত হয়েছিল, তো সেই ভাত ছিল, তাই খেয়ে নিচ্ছে। একটু জল নিলাম, জল নিয়ে বেশ লবণ দিয়ে তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আলু বেগুন পেঁপে দিয়ে লঙ্কা দিয়ে তরকারি হয়েছে, সেই তরকারি নিয়েছি। আর দিদি দিকে সবজি কাটছে। শাকটা বাবা আজকে আনতে গেছিলো। আর এদিকে সব কিছু আগে কেটে রেখেছে, সিম ভাজা হবে, তারপরে এখানে আরো সবজি কেটেছে, ফুলকপি আলু পেঁপে। আর শাকটা বাবা এখনই নিয়ে এলো, যে শাকটা কাটছি। আমি খাওয়া দাওয়া করে রান্নাটা বসিয়ে দেবো, নুন ধরিয়ে দেবো। দেখো বন্ধুরা, মানে রুদ্রকে স্কুলে ভর্তি করব, তাই বলছি যে কান্নাকাটি করবে না, কি করবে, আমাদেরকে ছাড়তে চাইবে না, এইসব বলছে। তাই দেখো মা কান্না করতে শুরু করে দিয়েছে। মা বলছে স্কুলে ভর্তি করাতে হবে না, বাড়িতেই পড়বে, গ্রামের স্কুলে পড়বে, ভর্তি করাতে হবে না, চোখের সামনে থাকবে। যে অনুষ্কাকেও দেবে, মানে ভাগ্নিকেও দেবে, 6 বাইরে ভর্তি করাবে। বলছে না, কাউকে দিতে হবে না, সবাই ঘরে থাকবে। এখন চোখের জল চলে এলো, মা কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। মাকে মা হ্যাঁ পড়বে না তো, দেখো বাচ্চাদের মতো কাঁদছে। নাতি পড়াশোনা করে চাকরি করবে না, এইখানে এইখানে হবে না, এই গ্রামে হবে না। এখানে ভালো স্কুলে না ভর্তি করালে এখানে মানুষ থাকতে পারবে। ওরা মারবে নাকি, তো ওরা তো ভালো কথা আদর করে রাখবে, বস করবে, বাচ্চাদিকে ভালো মন্দ কথা বলবে, শিখাবে বাচ্চাদিকে। ওরা কেমন ভাবে ই করতে হয়, বস করতে হয়, শান্ত সুষ্ঠু ভাবে করবে ওরা। কত ছেলে বাইরে পড়ছে আর মা দেখো দুজনে কান্নাকাটি করছে। আমরা থাকবো কয়েকদিন, তারপরে বাড়িতে গাড়ি আসবে, গাড়ি থেকে নিয়ে চলে যাবে। আমাদের অনুশাস্ত থাকছে। তুমি যাবা? পারবে না যেতে? অনুষ্কা কাছে দিন দেবো, শিখছে তখন কি করবে? আর কাঁদো না, কাঁদো না, কাঁদো না, আর ঠিক হয়ে যাবে। লাও বাচ্চাদের মতো কাঁদছে দেখো।
চুপ করেন চুপ করেন, কিছু হবে কিছু না। হবে না। কত ছেলে পেলে বাইরে না পড়ে দুদিন অসুবিধা হবে, আর না মারলে সবারই মন খারাপ করবে দুদিন একটু। মাস্টারে তো কান্নাকাটি দেখলে তো সবারই মন খারাপ হয়। বদমাশি করলে একটু মারলে কি ক্ষতি আছে তা? খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটা ফুটে গেছে, আর একদিকে শাকটা করে নিচ্ছি। আর তোমরা দেখলে মা কত কান্নাকাটি করছিল। সত্যি গো, এটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসলে যেটা হয় সেটাই। মানে মা রুদ্রকে ভাগ্নিকে খুবই ভালোবাসে, মানে কাজ ছাড়া হতেই দেয় না। তাই ওই যে স্কুলে ভর্তি করাবো, তাই মা কান্না করছে যে স্কুলে ভর্তি হবে কি হবে না হবে, মাস্টারে মারবে, তাই বলছে। তো মাকে বলছি না মারবে না, ওরা খুব যত্ন করে, খুব ভালোবেসে কিন্তু পড়ায় বাচ্চাদেরকে। তো যাই হোক, মাকে অনেক বোঝানো হলো। মা এইরকমই জানো তো, রুদ্রকে যদি একটু বকি একটু কিছু বলি মা একদম কান্না শুরু করে দেয়। তো যাই হোক, এদিকে দেখো ভাতটাও নেমে গেছে। আর ওই যে কালকে মাছগুলো ভাজা দেখিয়েছিলাম তোমাদেরকে, আজকেও একটু মাছগুলো ভেজে নিলাম। আর এখন হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব, তাই মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা কষানোর পর ধনেপাতা এনেছিল বাবা, ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে ওই যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর জল দিয়ে দেব। তারপরে ফুটে গেলে, সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা গো, আমার রান্না বান্না হয়ে গেল। আর দেখো আজকে রান্না বান্না করতে কত বাসন হয়েছে, মানে হাঁপিয়ে গেলাম সকাল থেকে কাজ করে করে। সে ভোরবেলায় উঠেছি, উঠে থেকে একের পর এক কাজ করে যাচ্ছি। আর জানো, এত কাজ করলাম রুদ্রকে স্কুলে ভর্তি করাতে যাবো বলে। আর কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেল, সব সামলাতে সামলাতে এখনও তো সামলাতেই পারিনি, সব অনেক কাজ আছে, এগুলো মাজা ঘষা করতে হবে। তো আজকে আর যাওয়া হলো না, স্কুলে ফোন করা হলো, ওরা বললো যে 1টার সময় স্কুল বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আজকে হলো না। আর কালকে তো নিউ আর, সেই জন্য হবে না। তো হচ্ছে পরশু দিন যাবো, গিয়ে রুদ্রকে ভর্তি করে দিয়ে আসবো। তো যাই হোক, অনুসারে এঁঠো দিয়ে দিয়েছি রান্না করার পর। এখন হচ্ছে বাসনপত্রগুলো মেজে নিব। আর অনেকটাই সময় লাগবে গো আজকে বাসন মাজতে, দেখছো তো কতগুলো একদম বাসন আছে। আমার কথা আটকে যাচ্ছে কথা বলতে বলতে, মানে তাড়াতাড়ি করে কাজ করলাম তো তাড়াতাড়ি করে, মানে হাঁপিয়ে গেছে, তার জন্য কথাও আটকে যাচ্ছে। তো যাই হোক, চলো মেজে নিয়ে আসি এগুলো সব। এখন বাবা কি ভারী গো। জানো বন্ধুরা, বছরের এই শেষ দিনটা আমাদের খুবই খারাপ কাটলো। কাজের ঠেলায় ছেলেটাকে ভর্তি করানো হলো না, আবার শাশুড়ি মায়ের চোখে জল ঝরালাম। তো কি করব, মনটা খুবই খারাপ। বাসনপত্রগুলো তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, তারপরে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এখন দেখো সবাই খেতেও বসে পড়েছি। আর আজকে রান্না করেছি শিম ভাজা, পালং শাক আর আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল। তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে রুদ্রসোনাকে আগে ঘুম পাড়িয়ে দিলাম। আর জানো, না ঘুম পাড়ালে হচ্ছে না, সন্ধেবেলায় ঘুমিয়ে যাচ্ছে, পড়তেই পারছি না। দুদিন ঘুম পাড়ানো হয়নি, ওই যে ছোটো দিনের বেলা খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাচ্ছিল, তার একটু পরে সন্ধে হয়ে যাচ্ছিল বলে ঘুম পাড়াচ্ছিলাম না, দিয়ে দেখছিলাম ঘুমিয়ে যাচ্ছিল, তাই আজকেও আগে ঘুমটা পাড়িয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছি ছাদে, ওই যে পিঠের ধানগুলো মেলা ছিল ওগুলোকে জড়ো করার জন্য। আর আমি একাই এলাম, কারণ বেশি ধান নয় তো, অল্প ধান, তাই দিদিকেও ডাকলাম না আর রুদ্র বাবাকেও ডাকলাম না, ভাবলাম আমি নিজে জড়ো করে নেব, বেশিক্ষণ লাগবেই না। টিউবলাইটের ওইটা দিয়ে তো একদম এক জায়গায় টেনে জড়ো করে নিলাম। এখন ঝাঁটা দিয়ে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো যতটা জায়গা জুড়ে ধান ছড়িয়ে আছে এভাবেই সব ধানগুলো ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে নেব। 4-5টা ঝাড় দিয়ে দেখো এক জায়গায় খুব সুন্দর করে জড়ো করে নিয়েছি। এবার একটু ছড়িয়ে আছে সেগুলোকেও জড়ো করে নিচ্ছি। আর এখানে তো বস্তা আছে, মানে যে বস্তাগুলো ধান আনা হয়েছিল সেই দুটো বস্তা আছে, ওই বস্তা দুটোই ঢাকা দিয়ে দিলাম। তাও দেখো ঢাকা পড়লো না, তাই পাশে একটা ত্রিপল ছেঁড়া ছিল, ওটাকে নিয়ে চলে এলাম। এগুলো ছেঁড়া জিনিস হলেও জানো তো এইসব কাজে কিন্তু লাগে। তো দেখো এটাকে এবার এর ওপরে চাপিয়ে দিলে আর কিন্তু ধান বেরিয়ে থাকবে না, আর ধান বেরিয়ে থাকলে ওই পাখিতে ছেটাবে, তার জন্য আর কি এভাবে ভালো করে ঢাকা দেওয়া। আর বাতাস দিলে উড়ে চলে যাবে, দিয়ে আর কি শিশিরও পাবে। তো দেখো ঢাকা দেওয়ার পর ইট দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপরে তো হাত মুখ ধুয়ে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। হাত মুখটা ভালো করেই ধুতে হলো, ওই যে ধানের ধুলো লেগেছিল।
জামা কাপড়গুলো তুললে শুং করতে পারে। তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, কারণ এখানে অনেকক্ষণ ধরে রোদ থাকে, তাই সব কিছুই তুলে নিলাম। দিদিও পরে কিছু মেলেছিল, সেগুলোকেও তুলে নিলাম। ধান জড়ো করে জামা কাপড়গুলো তুলে রেখে দেখো চলে এলাম মাঠে। আর এখানে দেখতে পাচ্ছ রুদ্রর বাবা আর বাবা আছে, ওরা তো আগেই এসছিল। আজকে আমাদের পেঁয়াজের জমি পাটি করা হবে। এই যে এই জমিটায় আমাদের পেঁয়াজ লাগানো হবে, এটা ওই জমিটাই যে জমিতে শাক আছে, তো এই পাশটাতে পেঁয়াজ লাগাবে, তাই পেঁয়াজের আজকে পাটি করা হচ্ছে। তাই এখন ঢিলগুলো এভাবে কিন্তু লাইন লাইন করে দাগ দিতে হচ্ছে। তো এগুলো করলে এই যে জল দেওয়ার সময় সুবিধা হয়, পেঁয়াজ লাগানোর সময় সুবিধা হয়, কোড়ার সময় সুবিধা হয়। আর বাবা দেখো একটু সুস্থ লাগছে কিনা মাঠে চলে এসছে। বাবাকে বারণ করলাম যে আসতে হবে না, কিন্তু ওই যে চাষি মানুষ কাজ না করে থাকতে পারে না, তাই বাবাও চলে এসছে। তো দেখো লাইন লাইন করে দিচ্ছি, এভাবে কিন্তু গোটা জমিতে লাইন করতে হবে। তো যাই হোক আমি কিছুক্ষণ কাজ করলাম, প্রায় সন্ধে হতে যাচ্ছে। তারপরে দেখো শাক তুলে নিয়েছি কালকের জন্য, দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে দেখো পাড়ার ছেলেরা সব আগুন পোয়াচ্ছিল, রুদ্র একটু আগুন পুইয়ে নিল, তারপরে আমার পিছু পিছু চলে এলো। বাড়ি এসে দেখছি দিদি রুটি করার জন্য ওই যে নবান্ন চাল গুঁড়িগুলো ছিল সেগুলো মেখেছে, আর দিদি রুটি বেলতেও শুরু করেছিল। তো সন্ধে হয়ে গেছে, তাই দিদিকে বললাম তুমি সন্ধেবাতিটা দিয়ে দাও, আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর জানো এই যে চাল গুঁড়োর রুটি আমি কখনো করিনি, এই প্রথম আর কি করছি। আর আমাদের বাড়িতে করাও হয় না, তো আর কি চাল গুঁড়ো অন্য সময় থাকে না জানো, তো এই বছর আছে, তাই ভাবলাম রুটি করি। আর এগুলো আর কি গরম জল দিয়ে মাখতে হয়, দিদি মেখেছিল, মানে খুব গরম করতে হবে জলটাকে, তারপরে আস্তে আস্তে ওই চাল গুঁড়োগুলো দিতে হবে, তারপরে কিন্তু মাখতে হবে। ওর মধ্যে লবণ দিয়েছিল একটু স্বাদ মতো। তো দেখো কয়েকটা রুটি বেলে নিলাম, তারপরে চলে এসেছি গ্যাসের এখানে, আর একটা একটা করে রুটিগুলো করে নিচ্ছি। আর তোমরা দেখো এমনি রুটি যেদিন করি সেদিন কিন্তু 3টে করে দিয়ে করি, তো কোনো দিন করিনি, তো ফুলবে না সেই ভেবে আর কি প্রথমে একটা দিয়েই দেখলাম, তো বেশ ভালোই ফুলেছে। তো যাই হোক তারপরে দেখো অনেক করে দিয়েই করতে শুরু করলাম। এভাবেই আমি সব রুটিগুলো করে নেব। সব রুটিগুলো করা হয়ে গেছিলো, তারপরে চাও করে নিয়েছি। আর দেখো রুটিগুলো একদম সাদা ফটফটে হয়েছে। তো যাই হোক দেখো 2টো রুটি আর চা নিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই আজকের দিনটা আমার কেমন কাটলো। তো যাই হোক চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।